চলো, প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, আজকে আমাদের যে টপিকটা সেটা খুব ভাইটাল টপিক, সেটা তোমরা প্রত্যেকেই গ্রুপে জেনে গেছো। সেটা হচ্ছে আপকামিং দুটো খুব ভালো ভালো এক্সাম আসতে চলেছে। সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দুটো ভালো ভালো রিক্রুটমেন্ট আসতে চলেছে। সেটা হচ্ছে একটা গ্রুপ সি, একটা গ্রুপ ডি, এবং তার সাথে তো SLST রয়েছে অর্থাৎ স্কুল টিচারের। যাদের বিএড করা আছে তারা তো স্কুল টিচারের চাকরিতে বসবেই, কিন্তু যাদের বিএড নেই, শুধুমাত্র মাধ্যমিক কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ 10th পাস, এবং যারা 8 পাস করে আছে তারাও কিন্তু দুটো পরীক্ষা দিতে পারবে। সেটা হচ্ছে একটা গ্রুপ সি আর একটা গ্রুপ ডি এর। যারা মাধ্যমিক পাস করে আছো তারা গ্রুপ সি এর পরীক্ষাটা দিতে পারবে। 8:30টায় ক্লাস শুরু করার কথা, আমি এমনি 5 মিনিট লেটে শুরু করলাম, তারপরেও এখনও জয়েন 40 জন ক্লাস করছে এখানে, কিন্তু এনার এখনো সময় হলো না। চলো তাহলে আমরা ছিলাম কোথায়? গ্রুপ সি এবং গ্রুপ ডি। তাহলে যারা 10 পাস করবে তারা গ্রুপ সি এর পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে, যারা 8 পাস করা আছো তারা গ্রুপ ডি এর পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে। আমি আজকে একটা ভিডিও দিয়েছি ইউটিউবে, সেটা হচ্ছে যে গ্রুপ সি এর। আজকের এই যে ভিডিওটা এখন হতে চলেছে বা এই যে ক্লাসটা এখন হতে চলেছে, এখানে আমি পুরো খুঁটিনাটি সমস্ত তথ্য আলোচনা করব। কারণ একটাই, আমাদের হাতে হার্ডলি আর 80 দিন সময় আছে, 80 ডেজ, আর 80 দিন পরে তোমাদের এই পরীক্ষা দুটো হতে চলেছে। এখন তোমরা বলবে যে এত শর্ট টাইমের মধ্যে কিভাবে প্রিপারেশন করবো? এখনও যদি এই কথা কারোর মুখে আসে তাহলে তার আর এই পরীক্ষাগুলো দিতে হবে, কারণ বেশ কিছু মাস ধরে তোমরা প্রিপারেশন করছো। এখন তোমাদের সঠিক সময়। আমি বারংবার বেশ কয়েকদিন আগের থেকেই তোমাদেরকে বলছি প্রিপারেশন শুরু করো, এবং জোরদার প্রিপারেশন শুরু করো। এই যে মাঝখানে ইন্টারাপশনগুলো হচ্ছে আমার এই জায়গাটাতে একটু ভিডিও, এরপর আর অ্যাড করবো না। চলো, তাহলে আমি যেটা বলতে চাইছি যে 80 দিন আছে তোমাদের হাতে। স্ট্র্যাটেজি কী তাহলে? এটার স্ট্র্যাটেজি কী, কীভাবে প্রিপারেশন করবে, সমস্তটাই আজকের এই ক্লাসে আলোচনা করব। 80 দিনের মধ্যে কিভাবে প্রিপারেশন করবে, এবং তোমরা এটা জেনে নাও যে এই পরীক্ষাটা সেই 2017 সালে হয়েছিল, আর আজকে 2025 সাল। তাহলে কত দিনের গ্যাপ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। 8 বছর পর এই পরীক্ষাটা হচ্ছে। তাও হতো না, চারিদিকে যে সিচুয়েশান হয়েছে তার ওপর বেস করে এই পরীক্ষাটা হচ্ছে, নাহলে নাও তাও হতো না। তো আমাদের হাইকোর্টের অর্ডার তো আমাদের গ্রাহ্য করতেই হবে, কিন্তু এই অর্ডারটা হচ্ছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট থেকে জানিয়েছে যে আগামী 31শে ডিসেম্বরের মধ্যে, 31st ডিসেম্বরের মধ্যে এই সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস আছে, মানে কি, তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পর্যন্ত দিয়ে দিতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। তাহলে তুমি আজকে জুন মাস চলছে, এটা জুন মাসের আজকে সবে শুরু হয়েছে ফার্স্ট উইক, সেকেন্ড উইক। তো আজকে 10 তারিখ, এই 8 তারিখ, আজকে 8 তারিখ, 31শে ডিসেম্বর। তার মানে তোমার হাতে কতগুলো দিন আছে বুঝতে পারছো? 31শে ডিসেম্বরে তো তুমি আর পরীক্ষা দিতে পারবে না। 31শে ডিসেম্বরে তোমার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে। তাহলে পরীক্ষাটা কবে দিতে পারবে? ভালো করে বোঝো, এই জুন মাস থেকে জুলাই মাসের মধ্যে তোমাদের রিক্রুটমেন্টের যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি একটা ফ্রেশ জায়গাতে লিখি, বোঝাতে সুবিধা হবে। তাহলে জুন থেকে, দাঁড়াও, একদম ক্লিয়ার কাট আমরা আজকে অ্যানালিসিস করব। জুন থেকে জুলাই, এর মধ্যে আমাদের কমপ্লিট হবে কি? ফর্ম ফিল আপ। এর মধ্যে কমপ্লিট হবে ফর্ম ফিল আপ। ওকে, জুন থেকে জুলাই যদি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়, জুলাই আগস্ট সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা হবে, সেপ্টেম্বরে হবে এক্সাম। খুব জোর হলে অক্টোবরে হতে পারে, সেটা না হওয়ার চান্সই বেশি। খুব জোর হলে অক্টোবরে হতে পারে। আমার যতদূর মানে ধারণা, সেপ্টেম্বরে পরীক্ষা কমপ্লিট হবে। তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর এই পর্যন্ত তুমি এক্সাম দিতে পারবে। এরপর আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এক্সামে তুমি যা করে এসছো ওটার ওপরেই রেজাল্ট হবে, ওটার ওপরেই তোমার ভবিষ্যৎ নির্ধারিত হবে। হ্যাঁ, তাহলে সেপ্টেম্বর থেকে তুমি মানে একদম রিলিজ। কিন্তু তোমার তাহলে চাপটা কতদিন পর্যন্ত? না, সেপ্টেম্বর পর্যন্ত। আজকে কি না, জুন মাসের আজকে 8 তারিখ।
জুন মাসের আজকে 8 তারিখ, এবার থেকে তুমি ধরে নাও যে সেপ্টেম্বরের 8 তারিখে তোমার পরীক্ষা। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, পুরো 3 মাস, আচ্ছা 30 লিখে ফেললাম, 3 মাস মানে 90 দিন তুমি হয়তো হাতে পাবে। আমি 80 দিন বলেছিলাম, হতে পারে যদি সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা তাহলে 80 দিন, যদি 8-10 তারিখে পরীক্ষা তাহলে 90 দিন হাতে পাবে। এই 90 দিনের মধ্যে তোমরা তোমাদের ভাগ্য নির্ধারণ করতে পারবে তোমাদের নিজেদের প্রিপারেশনের ওপর ভিত্তি করে। অনেকেই আছো যারা রিসেন্ট পড়াশোনা শুরু করেছো, আর অনেকেই আছো যারা বেশ কিছু মাস ধরে পড়ছো। যে যেমন পজিশনে আছো, তোমাদের অ্যারিথমেটিক থাকছে ম্যাথে, অ্যারিথমেটিক, যেখানে পাটিগণিত, যেটার বাংলা পাটিগণিতে তোমাদের আমি ধরে নিচ্ছি 15টা চ্যাপ্টার আছে, খুব জোর হলে 16 থেকে 17টা কি 18টা চ্যাপ্টার হতে পারে, কিন্তু আমি ধরে নিচ্ছি 15টা চ্যাপ্টার আছে এবার, এবং 15টা চ্যাপ্টারই আছে, এর থেকে বেশি হওয়া উচিত নয়, খুব জোর হলে 16-17টা হবে। এই 15টা চ্যাপ্টারের ম্যাথ তোমাদেরকে কমপ্লিট করতে হবে উইদিন 90 দিনের মধ্যে। এবার তোমাদের তো এই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে, যাদের হয়নি তাদের উদ্দেশ্যে আমি লাস্টে কথা বলছি, যাদের মোটামুটি হয়ে গেছে, যাদের একটু আধটু প্রিপারেশন আছে তাদের কথা বলছি, আর সমস্তটাই ডিটেলস আলোচনা করব। যাদের একদমই প্রিপারেশন নেই, একদম জিরো থেকে শুরু করবে, তাদেরকেও বলবো একটু অপেক্ষা করে যাও। তাহলে এই 15টা চ্যাপ্টারের স্ট্র্যাটেজি কী হবে সম্পূর্ণটা আমি আজকে বলছি, তার আগে এবার আসি রিক্রুটমেন্টটা নিয়ে। তোমরা জানো আজকে আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে তোমরা প্রত্যেকেই জেনে গেছো যে গ্রুপ সি এর রিক্রুটমেন্টের প্রসেস কী। তাও আমি একবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এটা একটা টোটাল স্ট্র্যাটেজি দিয়ে ভিডিওটা করছি। তাহলে গ্রুপ সি এর রিক্রুটমেন্টের প্রসেস কি? নিয়োগ করছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ WBSSC। পদের নাম কি? ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। আবেদনের মাধ্যম তোমরা জেনে গেছো অনলাইনে, অফিসিয়াল ওয়েবসাইট এটা, অথবা আমি তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেবো যখন রিক্রুটমেন্ট শুরু হবে। অলরেডি তো SLST শুরু হয়েছে, তোমাদের এটা যখনই শুরু হবে, এই রিসেন্ট শুরু হয়ে যাবে, আমি তোমাদেরকে গ্রুপে, প্রত্যেক গ্রুপে দিয়ে দেবো। মোট পরীক্ষা 100 নম্বরের হবে, এটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো। আমি এই রিক্রুটমেন্ট প্রসেসটা একটু কুইক এগোচ্ছি, কারণ এটা নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি অলরেডি। লিখিত পরীক্ষা 60 নম্বরের হবে গ্রুপ সি এর জন্য, টোটাল 100 নম্বরের, কিন্তু লিখিত পরীক্ষা হবে 60 নম্বর। অ্যাকাডেমিক্স কোয়ালিফিকেশান কত থাকছে? তোমরা মাধ্যমিকের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলতে মাধ্যমিকে তোমার স্কোর কত আছে, মাধ্যমিকে কেউ যদি লেটার পেয়ে, স্টার মার্কস পেয়ে, একটু ভালো র্যাঙ্ক করে থাকো, সেই অনুযায়ী নাম্বারটা হয়তো ডিভিশন হবে। যে কারোর পার্সেন্টেজ যদি 70% হয় তাহলে হয়তো 10 সে 7 পাবে, এটা আমি আন্দাজে বলছি, কিন্তু এরকম হতে পারে। কারো যদি 80% নাম্বার হয় তাহলে 10 হয়তো 8 পাবে, কারো যদি 60% নাম্বার হয় তাহলে 10 হয়তো 6 পাবে, কারো যদি 62% নাম্বার হয় তাহলে 10 হয়তো 6.2 পাবে, 8 পাবে, এরকমভাবে হতে পারে। টাইপিং টেস্ট, কম্পিউটারের দক্ষতা, এটা নিয়ে আমি আলোচনা করিনি, কিন্তু আমি এটা নিয়েও আজকে আলোচনা করব, কিভাবে টাইপিং টেস্ট হয়, কত নম্বরের হয়, কি কি প্রসেস আছে, কি কি কোয়েশ্চেন হয়, সবটাই আমি বলে দেবো আজকে ভিডিওতে। ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট থেকে 5 নম্বর, এটা সবারই নিজের ব্যক্তিগত ব্যক্তি সত্তার প্রমাণ দিতে হবে, এটা নিজের পার্সোনালিটি টেস্ট, এটাতে নিজেদেরকে ডেভেলপ করার প্রয়োজন আছে, এটা নিয়ে আমি এখন বিশেষ আলোচনা করছি না। যখন তোমরা পরীক্ষায় পাশ করবে তখন অবশ্যই মক ইন্টারভিউর ব্যবস্থা করা হবে। এখনও জয়েন করছো কে? আচ্ছা, একে এক্সট্রা লিঙ্ক দেওয়া হয়েছে, চলো অসুবিধা নেই। পরেরটা আসছি, লিখিত পরীক্ষার ধরন। তোমরা প্রত্যেকে লিখিত পরীক্ষার ধরনটাও দেখে নিয়েছো, একবার খুব কুইক আলোচনা করে দিই। জেনারেল নলেজ থাকবে 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর থাকবে। ইংলিশ থাকবে 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর থাকবে। আর পাটিগণিত থাকবে 15টা প্রশ্ন থাকবে, 15 নম্বর থাকবে। এটা হচ্ছে ক্লার্ক পরীক্ষার জন্য। আমি আজকে এই সেশনে গ্রুপ ডি এটাও আলোচনা করব। মোট 60টা প্রশ্ন থাকবে, 60 নম্বর থাকবে, তোমরা প্রত্যেকে জেনে গেছো। পরীক্ষার সময় 60 মিনিট থাকবে, যথেষ্ট সাফিসিয়েন্ট সময় 60টা প্রশ্ন করার জন্য, অনেক বেশি সময়। MCQ প্যাটার্নে পরীক্ষা হবে, প্রত্যেকে জানো। প্রশ্নের মান 1 হবে, তোমরা প্রত্যেকে জানো, মানে MCQ প্যাটার্ন মানে একটা প্রশ্নের জন্য 1 নম্বর। চল, জেনারেল নলেজ কি আছে, মানে জিকে, এইগুলো বেকার দেওয়া আছে, এগুলো জেনে লাভ নেই। জিকে তোমাদেরকে এতদিন ধরে তোমরা যে সমস্ত অন্যান্য পরীক্ষার জন্য যা জিকে পড়েছো সেই জিকেই ভালো করে পড়তে হবে, কিন্তু আপনার চারপাশের পরিবেশ এবং সমাজের ওপর তার প্রভাব, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডি বা পরিবেশ বা EVS টাইপের কিছু কোয়েশ্চেন এখানে ইনক্লুড করা হবে, সেটার একটা হালকা আভাস দেওয়া রয়েছে। বাকি তোমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কলা সাহিত্য, স্ট্যাটিক জিকে, এগুলো যেমন পড়তে হতো তেমন পড়তে হবে, কোনো চেঞ্জেস হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে অ্যাজ ইউজুয়াল যেমন পড়েছো তেমন পড়তে হবে। হ্যাঁ, তবে আলোচনা করে দিই কারেন্ট অ্যাফেয়ার্স কেমন পড়তে হবে, কতটা পড়তে হবে। দেখো, তোমাদের যদি সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়
তাহলে আগের মাসটা কি মাস? আগস্ট। তাহলে তোমাদের আগস্ট মাস বা জুলাই মাস, এই জুলাই মাস পর্যন্ত যা কারেন্ট অ্যাফেয়ার্স আছে তোমাদের পড়তে হবে। কতদিন আগের থেকে পড়তে হবে না, 2024 সালের তুমি জুন মাস থেকে নিতে পারো। 2024 সালের জুন মাস থেকে 2025 সালের জুলাই মাস পর্যন্ত। আশা করছি বুঝতে পেরেছ। 2024 সালের জুন মাস থেকে 2025 সালের জুলাই মাস কিংবা আগস্ট মাস পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করবে, নিট অ্যান্ড ক্লিন যা আছে সব কমপ্লিট করবে। এবার তোমরা বলবে যে স্যার তাহলে জুলাই মাস কেন 2025-এ? কারণ আগস্ট মাস অবধিও তোমরা নিতে পারো, কিন্তু না আসার সম্ভাবনাটাই বেশি। যদি সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা হয় তাহলে তার ঠিক আগের মাসের মধ্যেই প্রশ্নপত্র রেডি হয়ে যাওয়ার কথা। তাহলে আগের মাসে যদি প্রশ্নপত্র রেডি হয়ে যায়, সেই মাসের নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্স তোমার প্রশ্নে পড়বে না। তাহলে 2024 থেকে 2025 সালের মধ্যে 1 ইয়ার থেকে 2 মাস, হয়তো বেশি 14 মাসের মতো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কভার করো, তাহলেই আমার মনে হয় কমপ্লিট হয়ে যাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। এর আগের থেকে যদি দেয়, 2023 সাল থেকে যদি দেয়, সেটা তোমাদের দুর্ভাগ্য, সেটা তোমাদের কিছু করার নেই। যদি পারো তো করবে, নাহলে করবে না। আশা করছি হলের হয়তো 100টার মধ্যে একটা ছেলেও পারবে কিনা সন্দেহ। তাহলে এবার আসছে কি জেনারেল ইংলিশ। দেখো, ইংলিশের স্ট্র্যাটেজি নিয়ে বা ইংলিশের কিচ্ছু নিয়ে আমি এই মুহূর্তে আলোচনা করছি না, কারণ এই ডিপার্টমেন্টটা ম্যামের ডিপার্টমেন্ট। তোমাদের মৌমিতা ম্যাম ক্লাস নেয়, ইংলিশের ডিপার্টমেন্টে আমি কিচ্ছু এখানে কারসাজি করছি না। ম্যামের মতো স্ট্র্যাটেজি করে দেবে, এবং তোমরা এতদিন ধরে যেখানে যা পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে ম্যাম যা দেয় বা যা ক্লাস করায় ওর মধ্যে থেকেই পরীক্ষা আসে। 25-এ অন্তত 22 কমন পেয়েছে, এমন রেকর্ড প্রচুর আছে। তো ম্যামের ওপর এটা আমি ছেড়ে দিচ্ছি, ম্যাম এটার জন্য আলাদা স্ট্র্যাটেজি করে তোমাদেরকে দিয়ে দেবে। ইংলিশ নিয়ে আমি কখনোই চিন্তা করিনি, তো ম্যাম যেহেতু আছে এটা ম্যাম বুঝে নেবে। 15 নম্বরের ইংলিশ আছে, আমার তো মনে হয় না খুব বেশি তোমাদের খাটনি করতে হবে, ম্যামের স্ট্র্যাটেজি ফলো করলে কমপ্লিট হবে। চলো, পাটিগণিত, এই ম্যাথের স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে অবশ্যই করে দেবো, আজকের ভিডিওতেই করে দেবো। লাস্ট অবধি কমপ্লিট করবে সেশনটা যারা আছো। এটাতে পাটিগণিতের যে টপিকগুলো আমরা করি সেই টপিকগুলো আছে, একবার গুনে নিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 17 সময় এবং দূরত্ব মিলে একটা 17। তাহলে আমি তোমাদেরকে অ্যাপ্রক্স ভিডিও শুরু করার আগে বলেছি 15 থেকে 16 থেকে 17টা অ্যারিথমেটিকের চ্যাপ্টার থাকে। এই কটা চ্যাপ্টার কমপ্লিট করলেই আমাদের হয়ে যাবে। কিন্তু এটা কিভাবে কমপ্লিট করবো আগামী 90 দিনের মধ্যে, সেটার আমি একটা স্ট্র্যাটেজি তোমাদেরকে করে দিচ্ছি। এরপর আসছে গ্রুপ ডি এবং এর কাট অফ কত, গ্রুপ সি এরও কাট অফ কত, সমস্তটাই আলোচনা করবো। কোনো চাপ নেই, কোনো তাড়াহুড়ো নেই, পুরোপুরি ক্লাসে একদম থাকো। স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষাটায়, সেটা তো সেম প্যাটার্ন গ্রুপ সি এর মতোই। স্কুল সার্ভিস থেকে নাম হচ্ছে, পদের নাম গ্রুপ ডি, অনলাইনে ফর্ম ফিল আপ হবে, ওয়েবসাইট এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। নম্বর বিভাজনে আসছে, গ্রুপ সিতে নম্বর ছিল তোমাদের 60 নম্বর, কিন্তু গ্রুপ ডিতে নম্বর হবে 50। এবার তোমাদের ভালো করে বলি, গ্রুপ সিতে মোট 100 নম্বরেরই পরীক্ষা হবে, তার মধ্যে 60 নম্বর লিখিত হবে গ্রুপ সিতে। কিন্তু গ্রুপ ডিতে মোট এই 100 নম্বরের জায়গায় মোট 50 নম্বরেরই পরীক্ষা হবে, মানে টোটাল পরীক্ষাটাই হবে এখানে 50 নম্বর। তার মধ্যে 45 নম্বরই হবে লেখা পরীক্ষা। যেখানে গ্রুপ সিতে মোট পরীক্ষা হবে 100 নম্বরের, লেখা পরীক্ষা হবে 60 নম্বরের, সেখানে গ্রুপ ডিতে মোট নাম্বার হবে 50 আর লিখিত পরীক্ষা হবে 45 নম্বর। ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট হবে 5 নম্বরের। এটা যার ব্যক্তিগত পার্সোনালিটি, যে যেমনভাবে প্রিপারেশন করবে, যে যেমনভাবে প্রিপেয়ার্ড হবে, সেদিনকে যার লাক ভালো থাকবে সেদিনকে সে তেমন নাম্বার পাবে। চল, লিখিত পরীক্ষা 45 যে নাম্বারের পরীক্ষা হবে, কীভাবে হবে দেখো। জেনারেল নলেজ অর্থাৎ জিকে, আগে গ্রুপ সিতে যেমন জিকের কথা বললাম তেমন জিকে গ্রুপ ডিতে। কারেন্ট অ্যাফেয়ার্স আগে গ্রুপ সিতে যেমনভাবে বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপ ডিতেও তেমনভাবে। পাটিগণিত গ্রুপ সিতে যেমনভাবে বললাম, এখনও বলিনি, আর একটু ভালোভাবে বলবো, গ্রুপ ডিতেও তেমনভাবেই পাটিগণিত হবে। কিন্তু এখানে ইংলিশ নেই। যারা ইংলিশ নিয়ে ভয় পাচ্ছে, এই পরীক্ষাতে তোমাদের ইংলিশ থাকবে না। মোট 45 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর 5 নম্বরের ইন্টারভিউ থাকবে, এবং সময় থাকবে তোমাদের প্রতিটা পরীক্ষার জন্য 60 মিনিট। সাফিসিয়েন্ট টাইম, 60 মিনিটে 45টা প্রশ্ন করা একদমই ইজি, যেটা মানে পারাটা একদমই ইজি ব্যাপার। প্রশ্ন কি প্যাটার্ন হবে, এমসিকিউ প্যাটার্নে প্রশ্ন হবে। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে থাকবে, বিশেষ করে আর কিছু বলার নেই এখানে। এই ছিল। আর লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেটা আমি আর আলাদাভাবে তোমাদের এইখানতে দেখাচ্ছি না, যে আপনাদের চারপাশে যেটা গ্রুপ সিতে ছিল এটাই গ্রুপ ডিতে, কিন্তু এইগুলো এইভাবে করলে হবে না, এটা আলাদাভাবে স্ট্র্যাটেজি করতে হবে। এই পর্যন্ত আশা করছি সবার মোটামুটি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে
রিক্রুটমেন্ট প্রসেস বোঝা হয়ে গেছে। এইবার আসছি এক এক করে মেইন ফান্ডাতে। তাহলে আমরা বুঝে গেলাম যে আগামী 1 মাসের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট, সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাও কমপ্লিট হয়ে যেতে পারে, ডিসেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট। এবার একটা জিনিস ভাবো তো, 2017 সাল থেকে 2025 সাল, 8 বছর পরে এই পরীক্ষাটা হচ্ছে, 8 ইয়ার্স। যারা এই ফেজে আছো, মানে এই ফেজে যারা বসবাস করছো, তারা হাউ লাকি ইউ আর। মানে ভাবো, এই 2017 সালে যারা পড়াশোনা করেছে, চাকরি পেয়েছে, তারপর থেকে যারা গ্রুপ সি বা গ্রুপ ডিতে, ধরো 2017 সালে যারা ফেল করেছে, তাদের ইচ্ছা হয়তো পরের বারটা পাস করবে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো পরীক্ষা দিতে পারেনি গ্রুপ সি বা গ্রুপ ডি এর, যেটা আজকে মানে এই বছর বেরোচ্ছে, এই সময় বেরোচ্ছে, 8 বছর পর বেরোচ্ছে। যার লাকি মানে ক্যান্ডিডেট হচ্ছে তোমরা। একদম রিসেন্ট তোমরা প্রিপারেশন করছো, হয়তো এক বছরও হয়নি, বা আরও কম সময় প্রিপারেশন করছো, বা তার থেকে একটু হয়তো বেশি সময় প্রিপারেশন করছো, এবং তার মধ্যেই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা পরীক্ষা তোমরা পাচ্ছ। এটা তোমরা সব থেকে বেশি লাকি এই মুহূর্তে, কারণ পরীক্ষা নেই বললেই চলে। এরপরে যে লাকি, তোমরা আরও বেশি লাকি, সেটা হচ্ছে যে শুধুমাত্র রাজ্যের ছেলেমেয়েরাই পরীক্ষা দিতে পারবে না, অল ওভার ইন্ডিয়া কম্পিটিশন। শুধুমাত্র রাজ্যের অ্যাসপিরেন্টস যারা আছে তারাই কিন্তু কম্পিটিশানে আছে, বাকি কেউ নেই। এবার আমি তোমাদের বলি ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি হচ্ছে 8477টা ভ্যাকেন্সি, গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। গ্রুপ সি এর ভ্যাকেন্সি কমপক্ষে 2900 প্লাস ভ্যাকেন্সি গ্রুপ সি এর, আর গ্রুপ ডি এর ভ্যাকেন্সি 5000 প্লাস। গ্রুপ ডি হচ্ছে 5000 প্লাস, গ্রুপ সি হচ্ছে 3000-এর কাছাকাছি। এতগুলো ভ্যাকেন্সিতে কম্পিটিশান করবে তোমরা। এবার ভালো করে বোঝো, যেখানে রেলের পরীক্ষা বলো, এসএসসি বলো, এমটিএস বলো, সেখানে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা প্রিপারেশন করে, সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা পরীক্ষা দেয়। সেখানে হয়তো 3000 ভ্যাকেন্সি থাকে এসএসসিতে, সিএইচএসএলে বলো, এমটিএসে বলো, কি 8000 কি 9000 ভ্যাকেন্সি থাকে, কিন্তু এখানে পরীক্ষা দেয় কি অল ওভার ইন্ডিয়ার ছেলেমেয়েরা। আর এখানে 8000-এরও বেশি ভ্যাকেন্সি আছে, কিন্তু পরীক্ষা দেবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, যেখানে তোমরা পড়ছো। কত বড় সুযোগ, কত বড় স্কোপ তোমাদের কাছে এই বছরটা হতে চলেছে, যেটাতে তোমরা ভাবতেও পারছো না যে কত কম্পিটিশন তোমাদের কম আছে, যদি একটু ভালো করে প্রিপারেশন করো। অল ওভার ইন্ডিয়া পরীক্ষা নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গলে সবাই পড়াশোনা করছে তা নয়, অনেকেই ফাঁকি মারছে। তোমাদের মধ্যে অনেকে ফাঁকি মারছো, তোমাদের মধ্যে অনেকে সিরিয়াস পড়াশোনা করছো। এখন হাতে আর বেশি সময় নেই। যে কটা দিন আছে, তোমরা যদি মনে করো একটা সরকারি চাকরি আমার জীবনের মূল লক্ষ্য, তাহলে যে কটা দিন সময় আছে, এক একটা দিন এক একটা অপরচুনিটি মনে করে প্রিপারেশন শুরু করো। কারোর যদি এতদিনে 5 ঘন্টা করে পড়ার অভ্যাস থাকে, পড়ার অভ্যাসটা বাড়িয়ে এই 5 ঘন্টাটাকে 7 ঘন্টা করো। কারোর যদি এতদিনে পড়ার অভ্যাস মাত্র 3 ঘন্টা থাকে, সেটাকে বাড়িয়ে 5 ঘন্টা করো। কারোর যদি পড়ার অভ্যাস একদমই না থাকে, ভাই বা বোন বা যেই হও, অন্তত 4 ঘন্টার একটা স্ট্র্যাটেজি এই মুহূর্ত থেকে শুরু করো। হাতে আর 90টা দিন আছে। পরীক্ষার 1 মাস আগে চোখে দেখতে পারবে না যদি তুমি সিরিয়াস হও একটা চাকরি নিয়ে, কিন্তু এখন থেকে যদি তুমি একটা প্রপার স্ট্র্যাটেজিতে প্রিপারেশন শুরু করো, তাহলে তুমি আজ থেকে 1 মাস পরেই কনফিডেন্ট হয়ে যাবে যে না, এই পরীক্ষাটা আমি পাশ করব। আজকের ভিডিওতে বা আজকের এই সেশনে আমি তোমাদের কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব, কত কাট অফ যেতে পারে, আগের 2017 সালে কত কাট অফ গেছে, সব আজকের ভিডিওতে তোমাদের আলোচনা করব। আর কোথাও কোনো ভিডিও, কোনো আলোচনা, কিচ্ছু, কোনো সভা সমিতি বৈঠক, গোল টেবিল বৈঠক, সম্মেলন, কিচ্ছু দেখতে হবে না। তোমাদের অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ গাইডেন্স হিসেবে আমার যতটুকু কর্তব্য আমি করেছি, একটা সেশনের মধ্যে সম্পূর্ণ এই যে রিক্রুটমেন্টের প্রসেস থেকে শুরু করে রিক্রুটমেন্টের যে স্ট্র্যাটেজি, সমস্তটাই আমি আজকের একটা সেশনে কমপ্লিট করে দিচ্ছি। এরপরে আর অন্য কোথাও তোমাদের খাবলানোর দরকার নেই, স্ট্রেট কাট কথা একটাতেই কমপ্লিট হয়ে যাবে। যার যেখানে কোয়ারিজ আছে আমি সব শেষে মানে তোমাদেরকে জিজ্ঞেস করব। কারোর যদি কোথাও কোয়ারিজ থাকে সেগুলো তোমরা জিজ্ঞেস করবে, আমি তোমাদেরকে হেল্প করব। চলো এরপর আসছে তাহলে কি, টোটাল হচ্ছে 8477টা ভ্যাকেন্সি বলেই দিলাম। 3000 গ্রুপ সিতে, 5000 প্লাস গ্রুপ ডিতে। ওকে, তাহলে কাট অফ কেমন কি যায় দেখো। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ আলাদা আলাদা হয়, আলাদা আলাদা হয়, কারণ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বা ফর্ম ফিল আপ এক এক রকমের হয়। ধরো আমি বলছি যে 3000টা ভ্যাকেন্সি আছে গ্রুপ সিতে। 3000টার মধ্যে আমাদের ধরে নাও পশ্চিমবঙ্গে 23টা জেলা, আমি ধরে নিচ্ছি 30টা জেলা।
তাহলে কাটাকাটি করো, তাহলে মোট 100টা করে ভ্যাকেন্সি প্রতিটা ডিস্ট্রিক্টে হচ্ছে। তাহলে প্রতিটা ডিস্ট্রিক্টে 100টা করে যদি ভ্যাকেন্সি হয়, তাহলে দেখতে হবে যে ওই ডিস্ট্রিক্টের প্রিপারেশন কেমন ছিল, বা ওই ডিস্ট্রিক্টের ছেলে মেয়েদের কাট অফ কেমন গেছে বা স্কোর কেমন গেছে, একটা তো হিসেব করা হয়। দেখবে যে 100 জন নিতে গেলে কতটা হাইয়েস্ট মার্কস রাখা যেতে পারে। সাপোজ আমি বলছি, ধরো হুগলি জেলা থেকে আমি বলছি, ধরো হুগলি জেলা থেকে 1000 জন পরীক্ষা দিয়েছে। 1000 জনের মধ্যে ধরো ওই যে গ্রুপ সির পরীক্ষাটা দিয়েছে, 60 নম্বরের পরীক্ষা দিয়েছে, 1000 জনের মধ্যে 100 জন এমন আছে যারা 53 পেয়েছে, হাইয়েস্ট 100 জন। আর আমার ভ্যাকেন্সি কত আছে হুগলি জেলায়? 100 জন। তাহলে হুগলি জেলার কাট অফ তক্ষণই হয়ে যাবে 53। কেন? কারণ 100 জনকে আমি পেয়ে যাচ্ছি 53-র মধ্যে। কিন্তু এরকমটা 100 জনই যে নির্ধারিত তা নয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কেমন কত সংখ্যা লাগে সেটা নির্ধারণ করা হয়। যেমন ধরো নদিয়া ডিস্ট্রিক্টে একটু বেশি কাট অফ যায়, ভ্যাকেন্সিও বেশি থাকে। দক্ষিণ 24 পরগনাতে কাট অফ বেশি যায়, মেদিনীপুরে কাট অফ বেশি যায়, হুগলিতেও কাট অফ বেশি যায়। কেন? কারণ এগুলোতে ভ্যাকেন্সিটাও বেশি থাকে আর ফর্ম ফিল আপও বেশি হয়, আর ছেলেমেয়েরা পড়াশোনাও ভালো করে, যার জন্য কাট অফ মার্কসটা বেড়ে যায়। তাহলে আমি 2017 সালের হুগলি জেলার যদি কাট অফ তোমাদের একটু আলোচনা করে দিই, 2017 সালে হুগলি জেলাতে যে কাট অফটা গেছে সেটা তোমরা জানলে মোটামুটি একটা তোমাদের আইডিয়া চলে আসবে। যারা জেনারেল ক্যাটাগরিতে ছিল হুগলি জেলাতে আগের 2017 সালে, তাদের কাট অফ গেছে 60-এর মধ্যে 52। মানে যারা জেনারেল ক্যান্ডিডেট ছিল তারা তারা 52 যারা পেয়েছে তারা চাকরি পেয়েছে। তাহলে 52। যারা ওবিসি যারা বি, অর্থাৎ যারা মুসলিম নয়, ওবিসি বি যারা, তাদের কাট অফ গেছে 51। ওবিসি এ যারা, তাদের কাট অফ গেছে 50। যারা এসসি ছিল, শিডিউল কাস্ট, তাদের কাট অফ গেছে কত জানো? 52। বড় হাস্যকর জিনিস, জেনারেলের যা কাট অফ গেছে ওবিসিদের তাই কাট অফ গেছে। এই ওবিসি বলছে, এসসিদের কেন গেছে তারও একটা কারণ আছে, বলছি। এসটিদের কাট অফ গেছে 49, মানে 49। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছে যারা, তাদের জন্য কাট অফ গেছিল 38। এবার বলো এসসিদের 52 আর জেনারেলদেরও 52 কেন? কারণ যে হারে শিডিউল কাস্ট সার্টিফিকেট বিলি হয়েছে, এই গত 8 বছরেও যা বিলি হয়েছে, তাতে আর কিছু বছর পরেই জেনারেলদের থেকে এসসিদের কাট অফই বেশি হয়ে যাবে। কারণ খুব বাজেভাবে কাস্টের এদিক ওদিক হয়েছে। একটু দাঁড়াও, হ্যাঁ, একটা কল আসছে। চলো, স্ক্রিন দেখা যাচ্ছে তো এখনো পর্যন্ত? একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, স্ক্রিন দেখা যাচ্ছে তো? ও চলো, একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, আমাকে অ্যাটেন্ড করতেই হতো, কিছু করার নেই। তো আমরা কোথায় ছিলাম লাস্ট? এসসি এসটিদের যে কাট অফটা এরকমই গেছে। তোমরাও এই বছর যারা পরীক্ষা দেবে তারা ধরেই নাও কাট অফ কিন্তু 53-র নিচে হবে না। 53-র নিচে কাট অফ হবে না। এই কারণেই হবে না, কারণ যারা মানে অভিজ্ঞতা সম্পন্ন যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা জানো যে রিক্রুটমেন্ট প্রসেসে বলা হয়েছে যে যারা অভিজ্ঞতা সম্পন্ন ক্যান্ডিডেট, মানে যাদের এক্সপিরিয়েন্স আছে, এই যে চাকরি যারা হারিয়েছেন তাদের নিয়ে যে কেস কামারি হয়েছে, যে সমস্ত বিষয় হয়েছে, তাদের যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে 10 নম্বরের জন্য এক্সট্রা রাখা হয়েছে, জানো তো ওটা? তাহলে ভাবো যারা অভিজ্ঞতা আছে তাদের পরীক্ষাটাই কিন্তু মেইনলি 50-এর মধ্যে হয়ে যাবে, আর 10 নম্বর তারা পাবেই, এবং পাওয়াটাও উচিত। কিন্তু সবাই বলতে চাইছে যে পরীক্ষা যখন দেবো সবাই একসাথে দেবো, তাহলে ওরা তো ফেসিলিটি বেশি পাবে, তাহলে কেন আমরা 10 নম্বর ছাড়বো? তা হবে না, এই নিয়ে আবার কেস হয়ে গেছে। কেস মিটিয়ে এর মধ্যেই রিক্রুটমেন্ট প্রসেস বেরোবে, সেটা হাইকোর্টে একটা মামলা হয়েছে, সেটাতে আসছি না, সেটাতে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে 53। কেস হোক কী হোক জানি না, 60-এ তো আমরা পরীক্ষা দেবো, 53 টার্গেট রাখতে হবে, এবং 53 অনায়াসে পাওয়াও যাবে 60-এ। তো এই 53 পেতে গেলে কী কী স্ট্র্যাটেজি করতে হবে সেটা আমি একটু পরে আলোচনা করছি, কিন্তু এখন যেটা বলতে চাইছি, কাট অফটা তোমরা প্রত্যেকে বুঝে নিয়েছো তোমাদের মতো করে। এবার বলি যারা এতদিন ধরে পড়াশোনা করছে না, আমার একটু কোথাও এই 53 নিয়ে ডাউট ছিল, কিন্তু তাও এই যা হচ্ছে, তাও দু একটা কথা বলে রাখি। যারা 2017 সালে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে, তারা 2025 সালে এসে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে চাকরি পেতে গেলে অনেক কষ্ট করতে হবে, কারণ এরা এই 8 বছরে অনেকটা পিছিয়ে গেছে। আর 8 বছর পড়াশোনা না করলে যে কেউই খারাপ হয়ে যাবে, পিছিয়ে যাবে।
তো সবার কারোর কারো সংসার হয়ে গেছে, কারোর এদিক ওদিক ব্যস্ত হয়ে গেছে, কেউ সেটেল হয়ে গেছে, তাই আর পড়াশোনার মধ্যে নেই। তো এখন সব থেকে সুবর্ণ সুযোগ হচ্ছে কাদের জানো? মানে তোমার সব থেকে সুবর্ণ সুযোগ, কারণ তোমরা এই মুহূর্তে একদম কন্টিনিউয়াস ফেজে আছো। তাই বিশাল পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, ওটা তো আসছি খুব ভালো, কিন্তু তোমরা একটা পজিশনে আছো প্রত্যেকে। এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে টাইপিং টেস্ট। তাহলে পরীক্ষাটা তো হলো, এবার টাইপিং কি হবে? টাইপিং টেস্ট কি হবে তোমাদের? টাইপিং টেস্ট হবে 25 নম্বরের। 25 নম্বরের টাইপিং টেস্টটা কীভাবে হবে না, তোমরা যারা যারা পরীক্ষায় ডাক পাবে টাইপিং টেস্টে, যারা গ্রুপ সি এর পরীক্ষার কথা বলছি, গ্রুপ ডিটাও আসছে, গ্রুপ ডিতে টাইপিং কিচ্ছু নেই। যারা গ্রুপ সিতে ডাক পাবে টাইপিং টেস্টের জন্য, তারা যাবে একটা কম্পিউটারের সামনে বসবে, একটা কম্পিউটারের সামনে তোমরা বসবে, একটা কিবোর্ড তোমাদেরকে দিয়ে দেবে, আর তোমরা গিয়ে হঠাৎ করে 2 মিনিট মতো তোমাদেরকে সময় দেবে। 2 মিনিটে কিসের জন্য সময় দেবে না, ডেমোর জন্য সময় দেবে, যে তোমরা 2 মিনিট তোমাদের হাত প্র্যাকটিস করে নাও, হাতটা একটু সচ্ছল করে নাও। যেটা হয় যে যখন যারা ক্রিকেট খেলা দেখবে যে যারা ব্যাট করতে আসে তারা একটু আগের থেকেই গ্যালারির বাইরে একটু ব্যাট ট্যাট নিয়ে নাড়াচাড়া করে, একটু রেডি হয়ে না, যেন একটু গরম ওয়ার্ম আপ হয় না। যারা ফুটবল খেলা দেখবে বাইরেই দৌড়াদৌড়ি করে রেডি থাকে, যে নামতে দিলেই আমরা নেমে পড়বো রানিং। হঠাৎ করে বসেছিল, হঠাৎ করে নামতে দিল, ওরকম কিন্তু হলে অসুবিধা। এরকমই এটার ক্ষেত্রেও তাই, 2 মিনিট তোমাদের ডেমো দেওয়া হবে। তারপরে তোমাদের টাইম দেবে 10 মিনিট। 10 মিনিট সময় দেবে এবং তোমাদের 200টা ওয়ার্ডস দেবে টাইপ করতে। 200 ওয়ার্ডস থাকবে, তোমাদের 10 মিনিট সময় দেবে। তার মানে তোমাদেরকে পার মিনিট অর্থাৎ 20টা ওয়ার্ড তোমাদের টাইপ করতে হবে পার মিনিট। এটা নর্মাল, যারা প্র্যাকটিস করে তারা খুব ভালো করে জানে। কারোর স্পিড 30 উঠে যায়, কারোর 35 উঠে যায়, কারোর 25 তো নর্মাল থাকে, 20 স্পিডটা নর্মালি প্র্যাকটিস করলে উঠে যায় প্রত্যেকে পার মিনিট। 20টা করে ওয়ার্ড তোমরা টাইপ করলে 200 ওয়ার্ড 10 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবে। যারা ইংলিশ চুজ করবে, ভালো করে বোঝো, আমরা নর্মালি টাইপিংটা ইংলিশেই করি, কিন্তু অনেকে আছে যারা বেঙ্গলিতে টাইপিং করে, ইংলিশটা পারে না, বেঙ্গলিতে টাইপিং করে। তারা বেঙ্গলিতে যারা টাইপিং করবে তাদের আর 200টা ওয়ার্ড দেবে না, তাদেরকে ওয়ার্ড দেবে 100টা ওয়ার্ড। টাইম কত থাকবে? WORDS টাইম কত থাকবে? সেই 10 মিনিটই থাকবে। তাহলে এক মিনিটে কটা করে ওয়ার্ড টাইপ করতে হচ্ছে না, 10টা করে ওয়ার্ড, 10 ওয়ার্ডস পার মিনিট যারা বাংলায় টাইপ করবে। তাহলে ইংলিশ আর বাংলা এটা কীভাবে বুঝবো স্যার? যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের ফর্মে অবশ্যই দেখবে একটা অপশান দেবেই যে টাইপিং টেস্ট কোন ভাষায় করতে চাইছেন, ইংলিশে না বেঙ্গলিতে। অনেকে আনন্দ পেয়ে বাংলা ভাষাতেই পরীক্ষা হবে, তাহলে বাংলাতেই টাইপিং টেস্ট করবে, এটা টিকমার্ক দিয়ে দেবে, তাহলে তাকে গিয়ে বাংলাতে টাইপ করতে হবে। আর যারা জানে তারা ইংলিশটা টিকমার্ক দেবে আর ইংলিশে গিয়ে টাইপিং করবে, যেটা ন্যাচারালি হয়ে থাকে। বাংলাতে খুব কম সংখ্যক টাইপিং হয়। তাহলে এই হলো টাইপিং টেস্ট। এইবার বিষয়টা হচ্ছে যে যদি কারো টাইপিং করতে করতে ভুল হয়ে যায়, দেখো 2017 সালেতেও যাদের ভুল হতো তাদেরকে ব্যাক স্পেস করার অপশান দিত। ব্যাক স্পেস মানে কি, যেটাতে ব্যাক স্পেস করলে তোমরা মুছতে পারবে। তাহলে 2017তেও ব্যাক স্পেসের অপশান দিয়েছে, 2025-এ ব্যাক স্পেসের অপশানটা দেওয়া উচিত। যদি না দেয় তাহলে কি হবে? যদি না দেয়, এমন তো কেউ নেই যে প্রতিটা ওয়ার্ড সব ঠিক করবে, একটাও ভুল টাইপ করবে না বা একটা ভুল লেটারে টাইপ করে যাবে না। যদি ব্যাক স্পেস দেয় তাহলে আমি বলে রাখছি, ভালো করে শুনে নাও, যদি ব্যাক স্পেস অ্যালাউ করে তাহলে অ্যাকিউরেসি দেবে তোমাদের 100%। অর্থাৎ অ্যাকিউরেসি 100%, অর্থাৎ যে 200টা ওয়ার্ড তোমাদের টাইপ করতে দেবে সেই 200টা ওয়ার্ডই যেন সঠিক হয়। কেন? কারণ তো তুমি ব্যাক স্পেস করতে পারছো, ভুল হলে ঠিক করে আবার তুমি করো। কিন্তু যদি ব্যাক স্পেস 2025-এ না দেয় তাহলে তোমরা 100% অ্যাকিউরেসি তোমাদের দেবে না, তোমাদের অ্যাকিউরেসি দেবে 93%। কোন ক্যাটাগরির জন্য? না UR ক্যাটাগরির জন্য। যারা জেনারেল ক্যাটাগরিতে আছো তাদের অ্যাকিউরেসি স্পিড মানে অ্যাকিউরেসি দেবে 93%। মানে কি, হয়তো তোমাদের ভুল হতেই পারে, 8-10টা ভুল হয়ে গেল, সেই ভুল হয়ে হয়তো তোমার অ্যাকিউরেসি দাঁড়ালো 93%, তাহলে তুমি চাকরি পাবে। আর SC ST OBC যারা আছো তাদের জন্য অ্যাকিউরেসি স্পিড থাকবে 90%। কি করে এটা আমি হিসাব করছি? কারণ 7% UR ক্যাটাগরিতে ছাড় দেয় আর 10% SC ST ক্যাটাগরিতে ছাড় দেয়। তাহলে তুমি 90% পেয়ে গেলে, অ্যাকুরেসি পেলে তোমার চাকরি হবে। আর যারা UR ক্যাটাগরি 93% পেলে চাকরি। আর যদি ব্যাক স্পেস অ্যালাউ করে তাহলে তো 100% অ্যাকিউরেসি চাই। 10 মিনিটের মধ্যে তুমি মোছো ঠিক করো তোমার ব্যাপার। এই পর্যন্ত প্রত্যেকের আশা করছি ক্লিয়ার হয়েছে, কারোর কোথাও ডাউট থাকার কোনো কথা নেই।
আশা করছি এই পর্যন্ত প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। এরপর আসছি আমি স্ট্র্যাটেজিতে, যে স্ট্র্যাটেজিটা তোমাদের করতে হবে আগামী পরীক্ষার জন্য। তার আগে একটু বলে নিই, এটা তো গ্রুপ সি নিয়ে আলোচনা করলাম। গ্রুপ ডিতে কাট অফ কত যায়? গ্রুপ ডিতে তো পরীক্ষাই হয় স্যার 50 নম্বরের, তাহলে কাট অফ হুগলি জেলার কাট অফ গেছিল 42, হুগলি জেলার অল ওভারই 42। 42 কাট অফ, তোমরা এবার ধরে নাও 43 কাট অফ। 50-এর মধ্যে 43 তোমাদেরকে পেতেই হবে, তবে গিয়ে তোমরা গ্রুপ ডি পাস করতে পারবে। কম্পিউটার টেস্ট এখানে নেই, কম্পিউটারে কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এই পর্যন্ত আমরা একটা হিসেব করে নিয়েছি আমাদের পরীক্ষা আগামী দিনে কেমন কি হতে চলেছে, কিভাবে হতে চলেছে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজিতে পড়বো স্যার? সুন্দর একটা স্ট্র্যাটেজি করতে হবে আগামী দিনের পরীক্ষার, যাতে পাস আমরা করতে পারি সেটার জন্য। তাহলে প্রথমেই আসি আমার ফেভারিট সাবজেক্টটা নিয়ে, সেটা হচ্ছে ম্যাথ। এখানে তোমাদেরকে 15 নম্বরেরই পরীক্ষা দিতে হবে, গ্রুপ ডি বলো গ্রুপ সি বলো। এখানে তোমাদের চ্যাপ্টার আছে 16 থেকে 17টা। তোমরা একটু আগেই দেখলে আমি গুনলাম, 17টা চ্যাপ্টার আছে, 17টা চ্যাপ্টার আছে। তাহলে আমার হাতে যদি এখন 90 দিন মতো সময় থাকে, 90 দিনের মধ্যে আমাকে 17টা চ্যাপ্টার তো কমপ্লিট করতে হবে। শুধু 17টা চ্যাপ্টার কমপ্লিট করলেই হবে না, সব থেকে ভাইটাল যে পোর্শনটা সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। আগামী 10 দিন, আজ থেকে শুরু করতে পারো, না আজ থেকে শুরু করার দরকার নেই, অনেকটাই সময় হয়ে গেছে, কাল থেকে শুরু করতে পারো। কাল থেকে আগামী 10 দিনের মধ্যে, মানে কালকে যদি 9 তারিখ কিংবা 10 তারিখ হয়, তাহলে 9 যদি হয় তাহলে 19 তারিখ পর্যন্ত, 19 না মানে 18 তারিখ পর্যন্ত 10 দিন হচ্ছে, 9 থেকে 18 পর্যন্ত 10 দিন হচ্ছে। 9 তারিখ থেকে 9, 10, 11, 12 থেকে 10 দিন, 18 তারিখ। এই কালকে থেকে যদি কেউ স্ট্র্যাটেজি করো, বা যে যেদিন থেকে দেখছো ভিডিওটা তার পরের দিন থেকে স্ট্র্যাটেজি করো, 10 দিনের মধ্যে তোমরা চেষ্টা করবে, যারা আমার ব্যাচে পড়ো তারা, তোমাদের যে বেসিক ম্যাথ করিয়েছি, যারা আমার ব্যাচে না পড়ছো তাদের কথাও বলছি, যারা ব্যাচে পড়ছো তাদের কথা বলছি, যারা পড়াশোনা করো না তাদের কথা বলছি। যারা বেসিক চ্যাপ্টার কমপ্লিট করেছো, সেই বেসিক চ্যাপ্টার এই 17টা চ্যাপ্টার পুরো কমপ্লিট করে নেবে। কদিনের মধ্যে? না 5 দিনের মধ্যে, 5 ডেজ। উইদিন 5 ডেজ, 5 দিনের মধ্যে 17টা বেসিক চ্যাপ্টার কমপ্লিট করবে। তাহলে বলো, 17টা চ্যাপ্টার 5 দিনে কমপ্লিট করতে গেলে এক দিনে 3টে কি 3.5টে করে চ্যাপ্টার আসছে। 3.5টে চ্যাপ্টার তো হয় না। যেদিনকে সহজ 3টে চ্যাপ্টার আছে সেদিনকে একটা চ্যাপ্টার বেশি করে 4টে চ্যাপ্টার করে নাও। যেদিনকে কঠিন 3টে চ্যাপ্টার আছে সেদিনকে তোমরা 3টে চ্যাপ্টার করে নাও। 2 দিনে 7টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তাহলে 4 দিনে 14টা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, আর আরেকদিন লাস্ট দিনে 3টে চ্যাপ্টার, মানে 5 দিনে 17টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। বেসিক 5 দিনে 17টা চ্যাপ্টার তোমরা তোমাদের মতো করে ভাগ করে কমপ্লিট করে নাও, এটা শুধু ম্যাথ। তারপরের 5 দিন একটু মডারেট, যদি তোমরা সুবীর দাস স্যার করো তাহলে সুবীর দাস করো। সুবীর দাস স্যারের এই যে 17টা চ্যাপ্টার, যেই সব 17টা চ্যাপ্টার তোমরা বেসিক করলে, সেই 17টা চ্যাপ্টারেরই মডারেট তোমরা সুবীর দাস স্যারের প্র্যাকটিস করো ওই 5 দিনে। কিভাবে করবে? যেই 4টে চ্যাপ্টার সহ সেই 4টে চ্যাপ্টার একদিনে করো, তাহলে 7 দিনে, এই 2 দিনে 7টা চ্যাপ্টার, 2 দিনে 7টা চ্যাপ্টার, আর একদিন 3টে চ্যাপ্টার, বা 17টা চ্যাপ্টার কমপ্লিট। মাইকটা একটু মিউট করে দাও যার আনমিউট হয়েছে। তাহলে ম্যাথ আমাদের হয়ে গেল 10 দিনে বেসিক এবং মডারেট কমপ্লিট। চ্যাপ্টারগুলো যেগুলো সরল সুদ, জটিল সুদ বলো, রেশিও প্রপোর্শন বলো, অনুপাত সমানুপাত বলো, এইসব চ্যাপ্টারগুলো বলছি। তাহলে আগামী 10 দিনের মধ্যে তোমাদের ম্যাথের চ্যাপ্টার যদি কমপ্লিট হয়ে যায়, ঠিক 10 দিনের পর 11 দিন 11 নম্বর ডেজ থেকে শুরু হবে প্র্যাকটিস সেট। স্যার প্র্যাকটিস সেট কোথায় পাবো? তোমাদের আশেপাশে নিশ্চয়ই বইয়ের দোকান আছে, নাহলে তোমরা বই তো কিনতে পারোনি, অথবা অনলাইন আছে, যেখান থেকে হোক ভালো দেখে একটা প্র্যাকটিস সেট কিনবে। আর কোন প্র্যাকটিস সেট কিনবে আমি তোমাদেরকে গ্রুপে, প্রত্যেক গ্রুপে জানিয়ে দেবো যে এই প্র্যাকটিস সেটটা কেনো, এই প্র্যাকটিস সেট থেকেই তুমি কমন পাবে। সেই প্র্যাকটিস সেটটা তোমরা কিনবে, সেখানে যতগুলো প্র্যাকটিস সেট আছে সেগুলো দেবে। এবং প্র্যাকটিস সেটটা কীভাবে দেবে? তোমরা প্রত্যেক দিন 2টো করে প্র্যাকটিস সেট দেবে। একটা সপ্তাহ 1, 2, 3, 4, 5, 6, 7 দিন সময়। প্রথম দিন 2টো প্র্যাকটিস সেট, দ্বিতীয় দিন 2টো, তৃতীয় দিন 2টো, চতুর্থ দিন 2টো। তাহলে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা প্র্যাকটিস সেট হয়ে গেছে 4 দিনে। কন্টিনিউ দিয়ে দেবে। 5 নম্বর দিনে এই 1, 2, 3, 4 প্র্যাকটিস সেটের যে যে জায়গাগুলো পারোনি, যে জায়গাগুলো খামতি ছিল, যে জায়গাগুলো তোমার বোঝার অসুবিধা হয়েছে, যে ম্যাথগুলো পারোনি, সেই 4টে প্র্যাকটিস সেট সলিউশন করবে।
আর 6 নম্বর দিন বাকি যে 4টে প্র্যাকটিস সেট ছিল সেই 4টে প্র্যাকটিস সেট সলিউশন করবে। 7 নম্বর দিন কি হলো? 7 নম্বর দিন এই টোটাল যে প্র্যাকটিস সেটটা হয়েছে, যে 8টা প্র্যাকটিস সেট যেগুলো সলিউশন হয়েছে, যেগুলো বুঝেছো, যা ইচ্ছে করেছো, সেগুলো 7 নম্বর দিন রিভিশন করবে। কমপ্লিট হয়ে গেল 1 সপ্তাহের টাস্ক। স্যার এর মাঝে কি কোনো ছুটি পাবো না? এই একটা প্র্যাকটিস সেট দিতে ক মিনিট? 60 মিনিট, মানে 1 ঘন্টা। একটা প্র্যাকটিস সেট দিতে 1 ঘন্টা, দুটো প্র্যাকটিস সেট দিতে 2 ঘন্টা। তাহলে সারাদিনে তুমি 2 ঘন্টা একটা প্র্যাকটিস সেট দেবে, আর তার সাথে একটু এক্সট্রা পড়বে। আমি তো 4-5 ঘন্টা পড়তেই বলছি। তাহলে বাকি সময়টা তুমি এনজয় করো। 24 ঘন্টা তো সময়, মাত্র 5 ঘন্টা যদি পড়ো, 19 ঘন্টা তো তোমার হাতে আছে, তাও তোমার হবে না। তাহলে এইভাবে তোমরা প্রত্যেক সপ্তাহে স্ট্র্যাটেজি করে নেবে, প্র্যাকটিস সেট চলবে। এটা আমি বলে দেবো কোন প্র্যাকটিস সেটটা করবে। এবার আসছে ইংলিশ। আমি আবারও বলছি, ইংলিশ নিয়ে কিচ্ছু নাড়াঘাটা করবো না। তোমাদের ম্যাম আছেন, মৌমিতা ম্যাম, যেমনভাবে ইংলিশ করাবেন, যা যা করাবেন সেইভাবেই করবে। ওর বাইরে একটা কথাও বলার নেই। প্র্যাকটিস সেটটা ম্যাম দেবে, কীভাবে দেবে, কী করাবে আমি জানি না। তোমরা ম্যামের সাথে যখন পড়তে আসবে বা পড়তে যাবে বা অনলাইনে পড়বে, তখন তোমরা ডিসকাস করবে। এই ইংলিশটা নিয়ে আমি আলোচনা করছি না। এরপর আসছে জিকে। এতদিন ধরে যেভাবে জিকে পড়েছো, সেভাবেই জিকে পড়বে। প্রথমে যারা রেলওয়ে চ্যালেঞ্জারটা বেসিকভাবে পড়েছিলে, সেই রেলওয়ে চ্যালেঞ্জারটা অ্যাজ ইট ইজ তোমরা তোমাদের মতো সিলেবাস করে নেবে, রুটিন করে নেবে, করে কমপ্লিট করবে। রেলওয়ে চ্যালেঞ্জারটা 90 দিন যে তোমাদের পরে পরীক্ষা হবে, সেই 90 দিনের আগের দিন পর্যন্ত, মানে 88 দিন পর্যন্ত রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়বে। যারা রেলওয়ে চ্যালেঞ্জার পড়ছো, বা যারা ক্র্যাক WBCS পড়ছো, বা যারা যে বই পড়ছো, মানে যে জিকে বইটা এতদিন ধরে পড়ে এসছো, সেই যে জিকে বইটাই তোমরা এখন পড়বে। এক্সট্রা কোনো জিকে বই হাতে তুলবে না, টেবিলে রাখবে না। যা টেবিলে এক্সট্রা জিকে বই আছে ওগুলো নিয়ে সব টেবিলের তলায় রেখে দাও। একটাই জিকে বই ফলো করবে, ওই জিকে বইটা পুরো হুবহু কমপ্লিট করবে। তাহলে শুধু জিকে বই, একটা জিকে বই পড়লেই হবে? তার সাথে সাথে আমরা ব্যাচে তোমাদেরকে যা পারবো, আমি আর ম্যাডাম, ব্যাচে তোমাদের যা নোট দেবো সেই নোটগুলো কমপ্লিট করবে। ব্যাচের যা নোট দেবো সেগুলো কমপ্লিট করবে। পরীক্ষায় যেগুলো আসবে সেই পড়াই তোমাদেরকে ব্যাচে দেবো, আপডেট দেবো। ব্যাচের যা নোট মেটেরিয়াল সেগুলো কমপ্লিট করবে। তাহলে প্রথমে রেলওয়ে চ্যালেঞ্জার পড়ো, বা ক্র্যাক WBCS পড়ো, বা তুমি WBCS স্ক্যানার পড়ো। তোমাদের যা বই আছে সেই বইটা তোমরা পড়ো, তরুণ গোয়েল পড়ো, যেটা ইচ্ছে পড়ো। তারপরে ব্যাচের যা নোট দেবো আমি বা ম্যাম যে যা নোট দেবো সেই নোট পড়বে। আর 3 নম্বরে ওই যে প্র্যাকটিস সেটটা করছিলে, সেই প্র্যাকটিস সেটে যা জিকে আছে সব মুখস্থ করবে। এর বাইরে যদি 15 নম্বরে 1 নম্বরও তোমাদের বাইরে যায়, তারপর আমাকে বলবে স্যার 1 নম্বর কেন বাইরে গেল, যদি এইভাবে প্রিপারেশন করতে পারো। আর রইল বাকি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রচুর মানে প্রশ্ন হয়, প্রচুর ভিডিও হয়, প্রচুর মেটেরিয়ালস হয়। আমি তোমাদেরকে ব্যাচে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা করে PDF প্রতি সপ্তাহে দিয়ে দেবো। এক সপ্তাহের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স একটা করে PDF তোমাদেরকে ব্যাচে দিয়ে দেবো 1 উইকের। তোমরা সেটা বাড়িতে নোট ডাউন করবে, খাতায় লিখবে আর পড়বে, মুখস্থ করবে। এছাড়াও কয়েকটা ভিডিও, আমি কয়েকটা চ্যানেল আছে, খুব ভালো চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে বলে দেবো। সেই চ্যানেলগুলো তোমরা ফলো করবে। সেখান থেকে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, 1 উইকে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স দেবো সেইগুলো যদি ওর মধ্যে থাকবে, ওগুলো বাদ দিয়ে বাকিগুলো তোমরা খাতায় নোট ডাউন করবে। আগামী মোটামুটি 30 দিনের যে স্ট্র্যাটেজিটা, সেটা হলো এটা। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা তাহলে ঠিক আগস্ট মাস পর্যন্ত পড়ে, আগস্ট মাস পড়ে কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধ করে দেবে। আর তার আগের যে প্রিভিয়াস ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, ব্যাচে দিয়ে দেবো। প্রত্যেকটা ব্যাচে, অনলাইন ব্যাচ বলো, অফলাইন ব্যাচ বলো, সব ব্যাচে আমি আলাদাভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পাঠিয়ে দেবো। তাহলে আর রইল ইন্টারভিউ। সেটা তোমরা পরীক্ষায় পাশ করলে আমি তোমাদেরকে মক ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করি প্রতিটা ক্লাসে। আজকে যারা চাকরি করছে তারাও আমার কাছে মক ইন্টারভিউ দিয়েছে। তোমরা যারা আগামী দিনে চাকরি করবে তাদেরকেও মক ইন্টারভিউর ব্যবস্থা করবো। সেই নিয়ে তোমাদের ভাবতে হবে। প্র্যাকটিস কীভাবে টাইপিং টেস্টের প্র্যাকটিস করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসবো, ব্যাচে গিয়ে দেখিয়ে দেবো। এছাড়া অনলাইনে যারা আছো তাদেরকেও দেখিয়ে দেবো। তাহলে এই ছিল টোটাল স্ট্র্যাটেজি আগামী দিনে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায় পাশ করার জন্য। তোমরা মন স্থির করে নাও যে আমাদের এই চাকরিটা লাগবেই। 8000+ ভ্যাকেন্সি আছে, আর আমি 8000 চেয়ারে বসতে পারবো না। আমার চেয়ার লাগবে মাত্র একটা। এই যেটার ওপর আমি রাফগুলো করছি, এই PDFটা তোমাদের গ্রুপে আমি পাঠিয়ে দেবো। এটা হচ্ছে 2017 সালের তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র। এই প্যাটার্নেই তোমাদের প্রশ্ন এবার হবে, কিন্তু একটু স্ট্যান্ডার্ড হবে। এই প্যাটার্নেই তোমাদের রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়, ভিটামিন A। এই প্যাটার্নেই তোমাদের পরীক্ষা হবে, আর এই রকমই প্রশ্ন হবে। এই পুরো PDFটা আমি তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দেবো, প্রত্যেকে দেখে নেবে। এবার আমি তোমাদেরকে এক এক করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। তার আগে আমি একটা দুটো কথা বলে নিই।
যাদের আমি আবারও বলছি সিট লাগবে একটা, যাদের এই বছরই একটা চাকরি চাই, যাদের এই বছরই একটা চাকরির ওপর অনেক কিছু নির্ভর করছে, তারা ভাই বা তারা বোন বা দিদি দাদা যারাই আছো, বন্ধু বান্ধবী যারাই আছো, সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলছি, মন স্থির করে নাও আগামী 90টা দিন আমি প্রত্যেক দিন ডেডিকেটলি পড়াশোনা করবো। একটা দিন লস করা মানে আমার হাত দিয়ে চাকরি চলে যাবে অন্যর হাতে, আমার হাত দিয়ে চাকরিটা আমারই ব্যাচের অন্য কোনো বন্ধুর হাতে ওই চাকরিটা চলে যাওয়া। অর্থাৎ যে যত পারবে বেশি করে প্রিপারেশন করো। ও যদি 5 ঘন্টা পরে জানতে পারো, তুমি তাহলে 5.5 ঘন্টা পড়ো। পশ্চিমবঙ্গের সমস্ত ছেলেমেয়েরা এখন উঠে পড়ে প্রিপারেশন করবে। তোমরাও পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, তোমাদের মধ্যেও সেই ক্যাপাবিলিটি আছে। তোমরা যদি চাও একটা চাকরি তোমরা এই সামনের বছরের আগেই জোগাড় করতে পারবে। 31শে ডিসেম্বর তোমাদের লাস্ট কিন্তু ডেট, এর মধ্যেই তোমরা চাকরি পেয়ে যাবে। অর্থাৎ আর মাত্র 6টা মাস পর তোমরা একটা চাকরি পাবে যদি ঠিকঠাক করে পড়াশোনা করে। এতদিনের পরিশ্রম, এতদিনের সমস্ত কিছু কিন্তু এই 6টা মাসের মধ্যে নির্ধারিত হতে চলেছে। অতএব তোমরা জি জান লাগিয়ে পড়াশোনা করো, যার যা ছিল সমস্ত কিছু স্যাক্রিফাইস করা শুরু করো। একটু স্যাক্রিফাইস না করলে কোনোদিনই কোনো ভালো কিছু অ্যাচিভ করা যায় না। অনেক অনুষ্ঠান বাড়ি, অনেক পুজো আর্চা, সমস্ত কিছুই কিন্তু এই 6 মাসের মধ্যেই আসতে চলেছে, এই 3 মাসের মধ্যে আসতে চলেছে। অতএব সবারই পুজো থাকবে, প্রত্যেক বছর পুজো হবে। আগের বছর দুর্গা পুজো হয়েছে, এবছরও হবে, সামনের বছরও হবে। আগের বছরও ঈদ হয়েছে, এবছরও হচ্ছে, সামনের বছরও হবে। সমস্ত কিছুই হবে, কিন্তু পরীক্ষাটা কিন্তু আর সামনের বছর হবে না। 2025-এ পরীক্ষা কিন্তু আবার 2035-এ হবে কিনা তাও সন্দেহ। অতএব প্রিপারেশনটা কিন্তু একদম সেই লেভেলের করতে হবে। এবার আমি মাইকটা মিউট করতে অ্যালাউ করছি, কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে বলো। কারোর কোনো জিজ্ঞাসা আছে, কিছু বলার আছে? পুরো নিশ্চুপ গ্রুপ হয়ে গেছে এখন, এতক্ষণ ধরে আমি একাই কথা বলেছি। স্যার নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ, এইটা একটা বড় প্রশ্ন। যদিও আমার মনে হচ্ছে যে নেগেটিভ মার্কিং নেই, তবে আমি এটা তোমাদেরকে সার্চ করে বলবো। দেখেছো, এত কিছু রিসার্চ করার পরেও এটা আমি বাদ দিয়ে ফেলেছি। নেগেটিভ মার্কিংটা আমি তোমাদেরকে তাহলে গ্রুপে পরে এক সময় জানিয়ে দেবো। আমার এই মুহূর্তে জানা নেই, তবে ভুল বলে তো লাভ নেই। নেগেটিভ মার্কিং আছে কি না আমি তোমাদেরকে গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে জানিয়ে দেবো। বলো আর কি? আর ফিজিক্যাল কিছু লাগবে না, এক্সামের পর? না, এটা আমি জানি, ফিজিক্যাল কিচ্ছু লাগবে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি কিচ্ছু লাগবে না। নেগেটিভ মার্কিং আমি আছে কিনা জানি না, এটা আমি তোমাদেরকে জেনে বলবো। তবে যত দূর আমার মনে হচ্ছে নেগেটিভ মার্কিং নেই, তবে আমি জানি না, শিওর বলবো। বলো পরে আর কোনো কোয়েশ্চেন আছে কারোর কোনো ডাউট? কোনো ডাউট নেই তো? যদিও সব ক্লিয়ার করে দিয়েছি, তবে এইটা মাঝখান থেকে বলে না, সব ঠিক হয় না, কারোর কিছু না কিছু ভুল হয়। তো এই একটা ভুল আমার হয়েই গেল, নেগেটিভ মার্কিংটা জেনে বলবো। আচ্ছা, আর কারোর কিছু জিজ্ঞাসা আছে? নেই। তাহলে আজকে আমি সেশনটা এখানে রাখছি। আর আমি এটা অবশ্যই চেষ্টা করব ভিডিওটা এডিট করে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার, মানে আবার যদি কারো কোথাও দেখতে প্রয়োজন পড়ে তোমরা দেখে নেবে।